আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো আমরা আজকের যে টপিক ওখানে একটু শুরু করি। ফরেনসিক মেডিসিনের সেকেন্ড টার্মের ইম্পর্টেন্ট যে টপিকসগুলো ছিল, বিশেষ করে উইপন বোর্ড এবং একটা আমাদের বোর্ড থেকে সেটা হলো পয়জন বোর্ড। তো দুইটা বোর্ডের মধ্যে উইপন বোর্ড মোটামুটি আমরা থিওরিটিক্যাল সহ প্রায় শেষের দিকে। আজকে যেগুলো টপিকস আছে এগুলো একেবারে নেগলিজিবল কিছু টপিকস, ওগুলো অলরেডি বিভিন্ন সময় পড়ায় ফেলছি আমরা। আর সামনে যে টপিকসগুলো আমাদের বাকি আছে সেটা হলো টক্সিকোলজি। টক্সিকোলজি ইটসেলফ বিগ পোর্শন। টক্সিকোলজি ইটসেলফ একটা বোর্ড থাকে, আমরা এগুলো পরে আলোচনা করব। এর আগে আমরা প্রেগন্যান্সি, ডেলিভারি, ম্যারেজ, ডিভোর্স, কোয়ালিটি অফ ম্যারেজ, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, সারোগেট মাদার, টেস্ট টিউব বেবি, তারপরে আমরা ওয়েপনের মধ্যে ওনের মধ্যে অন ক্লাসিফিকেশন, হার্ট, এরকম বিষয়গুলো আলোচনা করছি। অ্যাবর্শন থেকে শুরু করে অ্যাবর্টিফিকেশন, ড্রাগ, সেক্সুয়াল অফেন্স, রেপ, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, এটা ফরেনসিক সাইকিয়াট্রি, এগুলো নিয়ে হয়তো আলোচনা হয়েছে। তো আমরা আজকে যেগুলো একটু শেষের দিকে এসে যে আলোচনাগুলো আছে এগুলো অলরেডি বিভিন্ন সময় আমরা টাচ দিছি, একই জিনিসগুলাই আমরা আর একটু রিকেপ করব। এইগুলো ইন্ডিভিজুয়াল কোনো কার্ড থাকবে না, খুব কম বিষয়, লাইক এন্ড লাইফ কেয়ার হয়তো একটা কার্ড থাকবে, চাইল্ড অ্যাবিউজ, বেটার বেবি সিনড্রোম অথবা টর্চার বা এটসেট্রা, এই বিষয়গুলো কোনো কার্ড থাকবে না, কিন্তু আমাদের শর্ট নোট আকারে রিটেন আসতে পারে। অথবা মনে করো যে কোনো সময় স্যার যদি হঠাৎ করে একটা প্রশ্নের সাথে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন হিসেবে এটা করতে পারে। আমরা একটু দেখি, একটা টার্ম আছে সেটা হলো বেটার্ড বেবি সিনড্রোম। তো বেটার্ড বেবি সিনড্রোম এটা বাংলা যদি বলি সেক্ষেত্রে একটা বাচ্চাদেরকে মানে আঘাত করার মধ্যে দিয়ে কিছু লক্ষণ দেখা যাবে। একটা বাচ্চাকে যদি তুমি রেগুলার ট্রমা করো, রেগুলার আঘাত করো, রেগুলার মারো, তাহলে তার বডিতে কি রকম সিমটম দেখা যাবে, কি রকম সাইন পাওয়া যাবে, কি কি সমস্যা নিয়ে সে ডাক্তারের কাছে আসবে, এগুলোকে বলা হচ্ছে বেটার বেবি সিনড্রোম। এটার আরো একটা নাম আছে, সেটার নাম হচ্ছে চাইল্ড অ্যাবিউজ সিনড্রোম। এগুলো চাইল্ড অ্যাবিউজ সিনড্রোম, শিশু শ্রম যেগুলো বলা হচ্ছে, শিশু শ্রম বা বাচ্চাদেরকে যে বয়সে পড়াশোনা করা উচিত সেই সময় তাকে সে কাজ করতে না দিয়ে বাধ্য করা অন্য যে কোনো কাজে, সেটা না করতে চাওয়ার কারণে মারধর করা, এটাকে আরো একটা নাম বলা হচ্ছে নন অ্যাক্সিডেন্টাল ইনজুরি অফ দ্য চাইল্ডহুড। এটা অ্যাক্সিডেন্ট না, এটা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি বাচ্চাদেরকে মেরে কাজে অথবা যে কোনো একটা উদ্দেশ্য গেইন করার জন্য এই কাজগুলো করা হয়। এটা আরো একটা নাম হলো ক্যাফেইস সিনড্রোম। আরো একটা নাম আছে, এটা ম্যালট্রিটমেন্ট সিনড্রোম ইন চিলড্রেন। এই সবগুলা টার্মিনোলজি সিনোনিমাস, এগুলো একটু জানতে হবে। বিষয়টা কি, ডেফিনেশন বা শর্ট নোট আসলে বলা হচ্ছে বেটার্ড চাইল্ড ইজ ওয়ান হু হ্যাজ রিসিভড রিপিটেটিভ ফিজিক্যাল ইনজুরি। বারবার তাকে আঘাত করা হবে, বারবার তাকে মারা হবে ফিজিক্যালি, ফলে কি হবে, নন অ্যাক্সিডেন্টাল ভায়োলেন্স। এবং এই নন অ্যাক্সিডেন্টাল ভায়োলেন্স গুলো, ফিজিক্যাল ইনজুরি গুলো কারা তৈরি করবে? ও তার গার্জিয়ান অথবা তার বাবা মা। একটা বাচ্চা বাবা মার কাছে থাকলে সেটা প্যারেন্ট তারাকে মারতে পারে। সে যদি কোনো এতিমখানায় থাকে সেখানের যারা তার লোকাল কোপ্যারেন্টিস বা লোকাল গার্জিয়ান তারা মারতে পারে। কোনো জায়গায় যদি সে চাকরি করে সেখানকার বস তাকে মারতে পারে।
তাহলে এরকম রিপিটেটিভ ফিজিক্যাল ইনজুরি নিয়ে আসলে তাকে বলা হচ্ছে বেটার বেবি সিনড্রোম। এখন শুধু কি মারা, ব্যাটারি বা না মেরেও কিন্তু চাইল্ড অ্যাবিউজ সিনড্রোম বা চাইল্ড অ্যাবিউজ হতে পারে। এই ফিজিক্যাল ইনজুরির পাশাপাশি অনেক সময় দেখা যায় মারার পরে তাকে খেতে দিল না, ডিপ্রাইভেশন অফ নিউট্রিশন, ডিপ্রাইভেশন অফ কেয়ার, যত্ন নিল না, ডিপ্রাইভেশন অফ অ্যাফেকশন, আদর যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত করেও কি করা যায়, মানুষকে বাচ্চাকে আঘাত করা যায়। তাহলে অ্যাসোসিয়েটেড উইথ ব্যাটারি, মারার পাশাপাশি যদি ট্রমার পাশাপাশি যদি ডিপ্রাইভেশন অফ নিউট্রিশন হয়, ডিপ্রাইভেশন অফ কেয়ার হয়, ডিপ্রাইভেশন অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন হয়, সেক্ষেত্রেও এটাকে বেটার বেবি সিনড্রোম বলা হচ্ছে। তাহলে একটা বাচ্চাকে আমরা এইভাবে বাচ্চাদেরকে আমরা টর্চার করতে পারি। এখন কিছু ক্লাসিক্যাল ফিচার্স আছে যেগুলো দেখে একদম বলা যায় এই বাচ্চার উপরে অ্যাবিউজ হয়েছে, এই বাচ্চাটা রেগুলার ট্রমাতে আছে, এই বাচ্চাটা আসলে সমস্যায় আছে। এরকম কিছু ক্লাসিক্যাল ফিচার্স আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে দ্য নেচার অফ দ্য ইনজুরিজ অ্যান্ড এক্সপ্লানেশন অফার্ড বাই দ্য প্যারেন্টস। এই যে তোমার কাছে যখন আসবে বাচ্চাটাকে নিয়ে তার বাবা মা বা গার্জিয়ান, তখন তারা বলবে দেখেন আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তার শরীরে বিভিন্ন দাগ দেখবা, তুমি বিভিন্ন ইনজুরির স্কার মার্ক দেখবা, দেখার পর তুমি বলবে যে এতগুলা দাগ কেন? তখন তারা বলবে, একবার আসলে বলবে যে এগুলো রাস্তায় খেলতে গিয়ে আঘাত পাইছে, অথবা বলবে সে রাস্তায় খেলতে গিয়ে অন্য ছেলেরা মারছে, অথবা সে হাঁটতে গিয়ে পড়ে গেছে, অথবা এমনে এমনে হয়েছে। এই যে নেচার অফ দ্য ইনজুরি এবং এগুলার সম্পর্কে যে ব্যাখ্যাটা প্রদান করতেছে প্যারেন্টসরা, দেখা যাচ্ছে এগুলোর মধ্যে আসলে কি ঘাপলা আছে, এগুলোর মধ্যে মিলতেছে না। তুমি দেখতেছো এটা ট্রমাটাইজড, তুমি দেখতেছো এটা অ্যাব্রেশন, তুমি দেখতেছো এটা ব্রুইশ, তুমি দেখতেছো এটা ল্যাসারেশন, এটা কেউ না মারলে হবে না। কিন্তু উনি বলতেছে, গার্জিয়ান বলতেছে না এগুলো এমনি এমনি হয়েছে, এগুলো সে খেলতে গিয়ে হয়েছে, ফ্রেন্ডরা মারছে বা আমি জানি না। তাহলে এই যে মানে একটা বাচ্চার ইনজুরি এবং সেগুলোর এক্সপ্লেনেশন যদি না মিলে, ডিলে বিটুইন ইনজুরি এন্ড মেডিকেল অ্যাটেনশন, বাচ্চা আঘাত পাইছে এগুলো 1 মাস আগে 2 মাস আগে, এগুলো ইনফেকশন হয়ে গেছে, এগুলো আলসার হয়ে গেছে, ঘা হয়ে গেছে যেটা বাংলায় বলে, এরপরে ডাক্তারের কাছে আনতেছে। তো তোমার মধ্যে এই যে মানে ইনজুরি হওয়ার 1-2 মাস পর, অর্থাৎ অনেক দেরিতে ট্রিটমেন্ট করা, না পারতে ডাক্তারের কাছে আসা। আরেকটা ব্যাপার হচ্ছে রেগুলার, মানে 2-3 মাস পর পর বাচ্চাটাকে একই রকম ইনজুরি নিয়ে ডাক্তারের কাছে হসপিটালে আসতেছে, বিভিন্ন ভিন্ন ডেটে, ভিন্ন ভিন্ন সময়ে এবং ভিন্ন ভিন্ন মাত্রার ইনফেকশন নিয়ে যখন এই একই বাচ্চাকে যখন হসপিটালে বা ডাক্তারের কাছে আনা হবে, এখানে আর কোনো অবকাশ থাকে না যে এটা তার উপর অত্যাচার হচ্ছে, চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, এটা একটা ক্রাইম এবং দিস ইজ কল্ড বেটার বেবি সিনড্রোম। তাহলে ক্লাসিক্যাল ফিচার্স হচ্ছে তিনটা। একটা হচ্ছে নেচার অফ ইনজুরি এবং এক্সপ্লানেশনের সাথে নেচার অফ ইনজুরির মিলবে না। 2 নাম্বার হচ্ছে ইনজুরি হওয়ার অনেক পরে তার মেডিকেল অ্যাটেনশন করা হবে, ডাক্তারকে দেখা হবে, হসপিটাল আনবে। 3 নাম্বার পেপার হলো রেগুলার কনস্ট্যান্টলি কিছুদিন পর পর একই ধরনের ভিন্ন ভিন্ন তারিখে একই ধরনের ইনজুরি নিয়ে তার মা বাবা বা গার্জিয়ানরা হসপিটাল আসবে। এই তিনটা যদি তুমি কোনোভাবে মিলাই ফেলতে পারো, একটা বাচ্চা হসপিটাল আসতেছে, আউটডোর ম্যানেজমেন্ট নিচ্ছে, এগুলো তো হিস্ট্রি, ডাক্তার খেয়াল করলো যে এটা তো সেম ডেটে ভিন্ন ভিন্ন ডেটে একই রকমের আঘাত নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে সে আসতেছে এবং প্রতিবার সে ভিন্ন ভিন্ন অজুহাত দিচ্ছে, তাহলে এই তিনটা ফিচার যদি আমরা থাকে, দিস আর দ্য ক্লাসিক্যাল ফিচার্স অফ বেটার বেবি সিনড্রোম। এখন কথা হচ্ছে কোন ধরনের বাচ্চার ক্ষেত্রে এই জিনিসগুলো সমাজে বেশি দেখা যায়। বিভিন্ন ডাটা বলতেছে 3 বছরের নিচের মেল বাচ্চাদের এটা বেশি হয়, ছেলে বাচ্চাদের 3 বছরের নিচে এটা বেশি বেশি দেখা যায়। কারণ ছেলে বাচ্চারা দেখা যায় অল্প বয়সে 2-3-4 বছর হলেই চায়ের দোকানে, বিভিন্ন হকার্সের দোকানে, বিভিন্ন ফুটপাতে স্ট্রিট ফুডের দোকানে বা বিভিন্ন ধরনের মুচির দোকানে, এরকম জায়গাগুলোতে মেল বাচ্চারা দেখা যায় চাকরিতে বা মা বাবারা ছেড়ে দেন, এতিমখানায় ছেড়ে দেন, কোনো ধরনের এরকম জায়গাগুলো ছেড়ে দেন, যার কারণে এরা বেশি অ্যাবিউজের শিকার হন। এবং বলা হচ্ছে লো সোসিও ইকোনমিক কন্ডিশনে যারা আছে তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি, কারণ তারা খাবার দিতে পারে না, ওদের লালন পালন ভরণ পোষণ করতে পারতেছে না, ঠিক আছে, এই জিনিসগুলো। আবার অনেক সময় অনেক বাবা মা থাকে এত বেশি প্রফেশনালিজমের সাথে জড়িত বা একটু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা ভিন্ন ভিন্ন অ্যাংজাইটি ডিসঅর্ডারের চিন্তা চেতনায় এত বেশি তারা মানে অ্যাংজাইটিতে থাকে, বাচ্চা একটু কান্না করলেই মাইর দে, বাচ্চা কিছু খাইতে না চাইলে মাইর দে,
বাচ্চা পায়খানা করলে মাইর দে, মানে বাচ্চার কোনো কিছুই তাকে এজিটেটেড করে ফেলে, রাগান্বিত করে ফেলে। এরকম বাবা মারা দেখা যায় অনেক সময় বাচ্চাদেরকে মারতে মারতে এরকম প্রায় সময় হসপিটালে নিয়ে আসে। তো এই যে তোমার বিষয়গুলো বললাম, কমন ফিচার্স অফ ব্যাটার্ড বেবি সিনড্রোম। তাহলে একটা বাচ্চা, মেল বাচ্চা বিলো 3 ইয়ার্স এবং লো সোসিও ইকোনমিক কন্ডিশন ফ্যামিলি, এবং অনেক সময় অনেক বাবা মা যে সমস্ত বাচ্চা বেশি কান্না করে, খাইতে চায় না, পায়খানা প্রস্রাব রেগুলার করে, রাগান্বিত হয়ে অনেক সময় দেখা যায় কি এরকম ট্রমাটাইজ করে ফেলে। প্রশ্ন চলে আসে অনেক সময় ক্যাফেক সিনড্রোম, আমরা এটাকে বলছিলাম ক্যাফেজ সিনড্রোম। অনেক সময় দেখা যায় অতি আদরে ইমোশনে একটা নতুন বাচ্চা আসছে ফ্যামিলিতে, সবাই আত্মীয় স্বজনে আসতেছে, খুশিতে অনেক সময় আমরা বাচ্চাকে উপরের দিকে তুলে একটু আদর করে বিভিন্ন গান শোনাই, কবিতা শোনাই, বিভিন্ন শ্লোক শোনাই, এবং তাকে নিয়ে এভাবে ধোল খাই হাতের উপরে, অনেক সময় উপরে এভাবে তুলে দিয়ে আবার হাতে ক্যাচ ধরি। এইগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাচ্চাকে যদি বেশি শেকিং করা হয়, বেশি ঝাঁকুনি দেওয়া হয়, খুবই ইমোশনাল হয়ে যদি বাচ্চাকে বেশি আমরা উপরে নিচে জাম্পিং করে কেস করতে থাকি, অনেক সময় বাচ্চার ক্ষেত্রে যেহেতু স্কাল বোনগুলো ওভাবে ইনটেক হয় না, ওগুলো ম্যাচিওর হয় না, ব্রেইনটা ভাবে ফিক্সড হয় না, অনেক সময় ব্রেন ইনজুরি হয়ে যেতে পারে। এটাকে বলা হচ্ছে হুইপ্লাস সিনড্রোম, ইনফ্যান্টাইল হুইপ্লাস সিনড্রোম। যে বাচ্চার ব্রেইনে অনেক সময় ঝাঁকুনি, মানে বাচ্চাকে কোলে নিয়ে ঝাঁকুনি দিলে, বেশি আদর করতে গিয়ে উপরে নিচে কেস করলে সাবডুরাল হেমাটোমা হয়, ব্রেইনে ব্লিডিং হয়, সেটার নাম হচ্ছে ইনফ্যান্টাইল হুইপ্লাস সিনড্রোম। এটা ক্যাফেজ নামক একজন সায়েন্টিস্ট বলতেছেন, এরকম অনেকগুলো কেস আমরা পাই। দিস ইজ কল্ড ক্যাফেজ সিনড্রোম। এটাও কিন্তু একটা চাইল্ড অ্যাবিউজের মধ্যে তারা ফেলে দিছে, এজন্য সাবধান। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেটার বেবি সিনড্রোম বা ক্যাফেজ সিনড্রোমের মধ্যে আসবে। চলে আসছো? ওই আমি একটা বিষয় তোমাকে এর জন্য, ওই যে ওকে, এখন আসো আমরা আরো একটা টার্মিনোলজির ক্ষেত্রে আমরা পাই, সেটা হচ্ছে মানসুসান সিনড্রোম। এটা অলরেডি আমরা একবার আলোচনা করে ফেলছি, মানসুসান সিনড্রোম। সেটা কি? সেটা হচ্ছে facing illness or injury and going from hospital to hospital for unnecessary investigation and treatment. এইটাও অনেকটা বেটার বেবির কাছাকাছি বা চাইল্ড অ্যাবিউজ সিনড্রোমের কাছাকাছি। তবে এক্ষেত্রে যেটা হচ্ছে মানসুসান সিনড্রোমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মা বাবারা দেখা যায় হসপিটাল টু হসপিটাল বাচ্চাকে নিয়ে যাচ্ছে মেনলি তাদের মানসিক সান্ত্বনার জন্য। তারা মনে করতেছে তার বাচ্চা অনেক অসুস্থ, বাট বাচ্চা ইজ ভেরি গুড হেলথ। দেখা যাচ্ছে বাচ্চা খুব ভালো আছে, কিন্তু মা মনে করতেছে একটু জোরে কাশতেছে, আমার বাচ্চা মনে হয় খারাপ হয়ে গেল, আমি ওই ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, একটা দিন ওয়েট করতেছে না, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে 5 দিন ওয়েট করতেছে না, তারা ধুমায় এই ডাক্তার চেঞ্জ করা আরেক ডাক্তার কাছে যাচ্ছে, এই পরীক্ষা বাদ দিয়ে নিজেই পরীক্ষা করতেছে, শুনে শুনে বিভিন্ন জন থেকে বায়াসড হয়ে। তাহলে এই জায়গায় মানসুসান সিনড্রোমের ক্ষেত্রে যে গার্জিয়ান বা প্যারেন্টসরা মেনলি তাদের সাইকোলজিক্যালি তারা স্যাটিসফাইড হতে পারে না দেখে বাচ্চাকে নিয়ে হসপিটাল টু হসপিটাল দৌড়ায়, বাচ্চার ভালোর জন্য বেশি ভালো করতে গিয়ে উল্টা খারাপ করে। আর বেটার বেবি সিনড্রোমের ক্ষেত্রে ইন্টেনশনালি ওই বাচ্চাকে দিয়ে কাজ করানোর জন্য, ওই বাচ্চা থেকে খাসে উদ্দেশ্য বিভিন্ন প্রফিট পাওয়ার জন্য তাকে দিয়ে কাজে লাগিয়ে চাইল্ড অ্যাবিউজ করে কিন্তু তাকে আঘাত করা হচ্ছে। আর মানসুসান সিনড্রোম একটু ডিফারেন্ট, অতি আদর এবং অতি সাইকোলজিক্যালি ইমোশনাল হয়ে বাচ্চার ভালোর জন্য করতে গিয়ে বাচ্চাকে বারবার হসপিটাল টু হসপিটাল ঘুরতেছে অসুস্থ মনে করে, এগুলোর নাম হলো মানসুসান সিনড্রোম। তো আমরা বলছিলাম যে রোজেনবার্গ নামে একজন সায়েন্টিস্ট 4টা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে মানসুসান সিনড্রোমকে ফেলছে। এই 4টা ক্রাইটেরিয়া গুলো এখানে আছে, যে ইলনেস প্রডিউস অর এইজ বাই প্যারেন্ট, বাবা মার মাধ্যমেই অসুখ, বাবা মাই দেখা যাবে হসপিটালে আনবে, এবং প্রায় সময় দেখা যাবে একই বাচ্চাকে একই ধরনের সমস্যা নিয়ে ভিন্ন ভিন্ন মেডিকেলে যাবে, দেখা যাবে যে তোমার বাচ্চা সম্পর্কে বাবা মা যে লক্ষণগুলো বলতেছে এগুলোর সাথে কথা এবং তার লক্ষণের মিল নাই, এবং দেখা যাচ্ছে রিগ্রেশন অফ দ্য সিম্পটম হয় দ্য চাইল্ড ইজ সেপারেটেড ফ্রম দ্য প্যারেন্ট। যখন মায়ের কাছ থেকে বাবার কাছে থাকে, বাবা থেকে মায়ের কাছে থাকে, বা আত্মীয় অন্য কারো কাছে বাচ্চাটা থাকে, বাচ্চাটা ভালো থাকে, মায়ের কাছে আসলে বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। এই যদি তোমার সিমটম গুলোর সাথে মিলে,
এই টোটাল সিনারিওকে বলা হচ্ছে মানসুসান সিনড্রোম। তাহলে মানসুসান সিনড্রোমটা মেইনলি বলা যায় সাইকোলজিক্যাল ইফেক্ট ফ্রম দ্য প্যারেন্টস। আর ব্যাটার্ড বেবি সিনড্রোম বা ক্যাফেজ সিনড্রোম, নন অ্যাক্সিডেন্টাল বেবি সিনড্রোম এটসেট্রার ক্ষেত্রে কিন্তু ইন্টেনশনালি করা হয়। আরেকটা ব্যাপার ছিল আমরা তোমাদের সাথে শেয়ার করছিলাম SIDS বা কড ডেথ, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বা ক্রিপ ডেথ। একটা আগের হেলদি বাচ্চা, একদম সুস্থ বাচ্চা হঠাৎ করে মারা গেছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা বাচ্চা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যে একটু আগেও সে হেলদি ছিল, গতকালও সে ভালো ছিল, নিউমোনিয়া ছিল না, জ্বর সর্দি কাশি বুকে ব্যথা শ্বাসকষ্ট কিচ্ছু ছিল না, ডায়রিয়া ছিল না, বাট সাডেন ডেথ, দিস ইজ কল্ড সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম অর কড ডেথ। আরেকটা নাম হলো ক্রিপ ডেথ, এটা খুবই হট টপিক স্যারদের। এখন তুমি ইনভেস্টিগেশন করলা, ডেথ সিন এক্সামিন করলা, রিভিউ ক্লিনিক্যাল হিস্ট্রি, কমপ্লিট অটোপসি, বাট কিচ্ছু করেও কোনো কজ অফ ডেথ পাওয়া যাচ্ছে না। দিস SIDS, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। এখন আসো, এই সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম যেটা আছে এটা হচ্ছে ন্যাচারাল, এটার সাথে কোনো বাবা মার কোনো হাত নেই, ইন্টেনশন বা ফেজ নিয়ে কোনো নেই। বলা হচ্ছে এরকম বিশ্বে 0.6 লাইভ বার্থ, 1000.6 জন বাচ্চা এভাবে মারা যাচ্ছে। এবং এই যে সমস্ত বাচ্চারা এরকম হঠাৎ করে মারা যাচ্ছে তাদের বয়স 2 সপ্তাহ থেকে 2 ইয়ার্স এর মধ্যে, এবং দেখা যাচ্ছে 7 মাসের বাচ্চারা বেশি হয়, 2 থেকে 4 মাস। মেল বাচ্চারা বেশি মারা যাচ্ছে, টুইন বাচ্চা আরো বেশি মারা যায়। ও বা সারা বিশ্বে এই জিনিসটা একই ধরনের হার রয়েছে। বিশেষ করে ঘুমাইছে রাতে, সকালে উঠে বাচ্চা নড়তেছে না, ঘুমানো অবস্থায় বেশি এই সমস্ত ডেথ হয়। এবং বিশেষ করে যারা খাওয়াইতে পারতেছে না, গরিব ফ্যামিলি, ইলিটারেট ফ্যামিলি, লো সোসিওইকোনমিক কন্ডিশন, তাদের ক্ষেত্রেই বাচ্চারা এরকম মারা যাচ্ছে। যে সমস্ত বাচ্চার মায়েরা, প্যারেন্টসরা সিগারেট স্মোকিং করে, অথবা প্রেগনেন্সির সময় হাই রিস্ক ছিল, প্রেগনেন্সির সময় ট্রমাটাইজেশন হয়েছে, বাচ্চার ব্রেন ইনজুরি হয়েছে, এরকম বাচ্চাগুলো বেঁচে যাচ্ছে, বেশি ক্ষেত্রে মারা যাচ্ছে। তো দিস ইজ কল সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বা SIDS বা কড ডেথ বা ক্রিপ ডেথ। এগুলো আমাদের একটু শর্ট নোট আকারে প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে। ঠিক আছে, আর একটা টার্মিনোলজি ছিল আমাদের, সেটা হচ্ছে টর্চার। এগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি আসবে না, এগুলো নিজেরা একটু জানার জন্য আমাদের বলা, যেহেতু টপিকসে আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। টর্চার সোজা বাংলায় আঘাত করা, ট্রমাটাইজ করা, সেটা বিভিন্ন কারণে হতে পারে। ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের যে টোকিও ডিক্লারেশন, সেখানে তারা বলতেছে টর্চার বলতে সাধারণত কোনো ব্যক্তিকে বা কোনো ধরনের একটা পার্সনকে যদি মেন্টালি বা ফিজিক্যালি আমরা আঘাত করি, কিভাবে, বা ফোর্স করি তার কাছ থেকে কোনো ইনফরমেশন বের করার জন্য, তাকে কোনো একটা স্বীকারোক্তি আদায়ের জন্য, টু yield information, to make a confession or for another, অথবা অন্য কোনো কারণে তার কাছ থেকে আমরা যদি তাকে ফোর্স করি, ফিজিক্যালি মেন্টালি তাকে আঘাত করি, এই পুরা প্রসিডিউরকে বলা হবে টর্চার, যেটা আমরা প্রায় সময় পরিচিত। যে কেউকে যখন পুলিশ অ্যারেস্ট করবে, আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করবে, আমরা বলি যে তাকে টর্চার করা হয়েছে, মারধর করা হয়েছে, তাকে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে, অকথ্য অত্যাচার করা হয়েছে। এই বিষয়গুলোই হচ্ছে টর্চার, ইজ এ ব্রড টার্ম। তো ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে দ্য ডেলিভারেট এন্ড সিস্টেমিক আর ওয়ান্টন ইনফ্লিকশন। তো একটা লোককে তুমি ফিজিক্যালি মারতে পারো, অথবা তাকে এমন একটা পরিবেশে তুমি রাখলা যে মেন্টাল সাফারিং হচ্ছে, তুমি মারতেছো না, কিন্তু তার ওখানে হিট বাড়াই দিলা, লাইটেনিং বাড়াই দিলা, অনেক ঠান্ডা বাড়াই দিলা, অথবা তাকে এমন একটা ওয়ার্ম প্লেসে রাখছো, ডিসকমফোর্ট, অথবা এমন একটা স্বেচ্ছেতের তোমার ওয়েটফুল এরিয়াতে রাখছো, ভেরি আনলফুল অফুল স্মেল, এমন দুর্গন্ধ, অথবা এমন খাবার দিচ্ছ খেতে পারছে না, অথবা খাবার দিচ্ছই না, অথবা এমন নয়েজি সাউন্ড চারপাশে তৈরি করে রাখছো, সে থাকতে পারতেছে না, এরকম মেন্টাল সাফারিং গুলো করাও কিন্তু টর্চারের অন্তর্ভুক্ত। এগুলোর মাধ্যমে যারা অনেক বেশি ফার্স্ট ক্লাস, তোমার বলে প্রথম শ্রেণীর কয়েদি বলে, তাদের ক্ষেত্রে দেখা যায় তুমি মারা লাগে না, তারা তো অনেক ফার্স্ট ক্লাস টাইপের, বিভিন্ন বড় বড় পলিটিশিয়ান বলো, বড় বড় জায়গার লোক বলো, তাদেরকে মারা লাগে না, তাদেরকে তুমি এরকম একটা পরিবেশ তৈরি দিয়ে দাও, মেন্টাল ট্রমাটাইজ করো, এতেই সে স্বীকার করে ফেলবে
যে সে আসলে এটার জন্য কি স্বীকারোক্তি তোমরা চাচ্ছ। দিস কল মেন্টাল সাফারিং। তো ফিজিক্যালিও করতে পারো, মেন্টালিও ফোর্স করতে পারো। কেন? সেটা হচ্ছে তুমি যে কোনো স্বীকারোক্তি আদায়ের জন্য, যে কোনো তথ্যের জন্য, বা অন্য যে কোনো কারণে। দিস ইজ কল টর্চার। এই যে এখানে আমরা বলছি কি কি কারণে এরকম টর্চার করা হয়। ওই যে বললাম, কোন একটা পার্সনের বিরুদ্ধে অপরাধ আছে, এই অপরাধ তাকে স্বীকার করানোর জন্য। কোন একটা সম্পত্তি সে বাজেয়াপ্ত করছে, সেটা স্বীকারোক্তির জন্য। অথবা সে কোনো সন্ত্রাসী কাজে যুক্ত ছিল, টেরোরিস্ট অ্যাক্টিভিটি, সেটা স্বীকার করার জন্য আমরা করি। অথবা কোনো একটা ডকুমেন্ট সে সাইন করছে কিন্তু সে স্বীকার করতেছে না, সেটার জন্য করতে পারি। অথবা আমরা তার, সে রেপ করছে, কিডন্যাপিং করছে, ক্রাইম করছে, তাকে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য, টু টেক দ্য রিভেঞ্জ। এরকম বিভিন্ন কারণে আমরা, শুধু যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী টর্চার করে এরকম না, সেটা আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আমি আরেকজনকে তুলে নিয়ে এলে ইচ্ছা মতো পিটাইলাম, অথবা আমি টাকা দিয়ে লোক ভাড়া করে তাকে পিটাইলাম, অথবা তাকে হাইজ্যাক করে কিডন্যাপ করে এরপর পিটাইলাম। প্রত্যেকটা বিষয় কিন্তু টর্চারের অন্তর্ভুক্ত। কিভাবে করা যায়? অলরেডি বলছে ফিজিক্যালি করা যায়, মারধর ডাইরেক্ট সরাসরি, মেন্টাল করা যায়, সেক্সুয়াল অ্যাবিউজও করা যায়। রেপ করতেছে, ইনসেস্ট করতেছে, ইনডিসেন্ট অ্যাসল্ট করতেছে, হ্যাঁ, মানসিকভাবে হেয় করতেছে, প্রকাশ্য দিবালোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেছে, এগুলোও কিন্তু তোমার টর্চারের ভিতরে পড়বে। বলা হচ্ছে যদি এরকম কোন ধরনের অথরাইজড পার্সোনাল ছাড়া, লাইক আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী বা কোর্ট কর্তৃক, তাকে কোর্ট কর্তৃক ওই আসামিকে বলা হয়েছে কি, হ্যাঁ, ওর এটাকে কি বলে, রিমান্ড মঞ্জুর করা হলো, তার মানে রিমান্ডে তাকে স্বীকারোক্তি আদায়ের জন্য আপনারা যা ইচ্ছে করতে পারেন, এটা অথরাইজড আছে। এখন এটা ছাড়া তুমি ভাবসাব নিয়ে তাকে তুলে নিয়ে চলে এসে পিটাই দিলা, জায়গা সম্পত্তি মামলা ধরে এনে পিটাই দিলা, বেটা বেশি কথা কস, বা মনে করো যে তোমার সম্বন্ধে উল্টাপাল্টা কিছু বলছে এনে পিটাই দিলা, অথবা কাউ তোমার ওয়াইফ বা আত্মীয় স্বজন কাউকে টিজ করছে, টিজিং করছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে, অথবা করুক না করুক, তোমার কাছে মনে হয়েছে একটু বেয়াদব টাইপে দিয়ে পিটাই দিয়ে আসলা, এরকম ভলান্টারিলি ভাবসাব নিয়ে যেগুলো সমাজে হচ্ছে, এগুলো কিন্তু পানিশেবল। মামলা করলে, বিচার হলে 7 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে। এই হচ্ছে আমাদের কিছু টার্মিনোলজি। চাইল্ড অ্যাবিউজ সিনড্রোম, অর কেফ কর্নারিস কেফ ক্যাফে সিনড্রোম, অথবা আমরা বলছি যে বেটাহার্ট বেবি সিনড্রোম, দেন আমরা বলছি মানসুসান সিনড্রোম, দেন আমরা বলছি কর্ড ডেথ, এই জিনিসগুলো আমার, বা ক্রিপ ডেথ। এরপর আমরা বলছি যে টর্চার কিভাবে হয়। এই যে এখন আসো, আমাদের একটা টার্ম আছে এন্ড লাইফ কেয়ার অর এন্ড অফ লাইফ কেয়ার। এটা আমাদের একটা কার্ড থাকে, এটা পরীক্ষায় আমরা ডিটেলস জিজ্ঞেস করি। তবে এটা আমরা আরেকটু পরে আরো ডিটেলস পড়াবো। আজকে আমরা একটা গ্রস ধারণা দিব তোমাদেরকে। এটা কার্ড না উঠলে কাউকে জিজ্ঞেস করবে না, বাট কার্ড উঠলে এটা থেকে আমরা অনেকগুলো বিষয় জিজ্ঞেস করব, যে হোয়াট ইজ এন্ড লাইফ কেয়ার। তোমরা প্রায় সময় শুনে দেখো, আজকে আমরা একটু গ্রসলি বলবো, পরে আমরা এটা নিয়ে আরো বিশদ আলোচনা হবে। তো এন্ড লাইফ কেয়ার বলতেই তো অবশ্যই তোমরা কিছুটা পরিচিত আছো। এন্ড লাইফ কেয়ার কখন দরকার হয়? এন্ড লাইফ কেয়ার কথাটাতেই বলা হচ্ছে যখন মানুষ একটা নির্দিষ্ট এইজে চলে যায়, যেটাকে আমরা বলি জেরিয়াট্রিক এইজ, হ্যাঁ, বয়স্ক লোক, ঠিক আছে। তো জেরিয়াট্রিক এইজ বা এন্ড অফ লাইফ একটা মানুষ যখন পার করে, যেটা বলে গড় আয়ু যখন শেষের দিকে যায়, লাইক 60 to 70 ইয়ার্সে যখন যায়, 60 বছরের কাছাকাছি, 70 বছরের কাছাকাছি, তখন আমরা বলি দিস ইজ দ্য এন্ড অফ লাইফ স্টেজ। তো এরকম জীবনের শেষ মুহূর্তে অনেক সময় আমরা জানি যারা বৃদ্ধ লোক থাকে, বয়স্ক লোক থাকে, তাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়, লাইক ডায়াবেটিস বেড়ে যায়, কিডনিতে রেনাল ফেইলিওর তৈরি হয়, লিভার সিরোসিস হয়, তারপর হচ্ছে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যায়, তারপর হার্টের মধ্যে ইসকেমিয়া বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন তৈরি হয়, হার্টের মধ্যে ব্লক তৈরি হয়, ব্রেনে স্ট্রোক করে ফেলে, হাত পা প্যারালাইজড হয়ে যায়, বিভিন্ন ধরনের আলসার তৈরি হয়, এই যে বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়। তো আমরা তো জানি যে যখন একটা লোক এন্ড অফ লাইফের দিকে চলে যায়, বয়স্ক হয়ে যায়, জেরিয়াট্রিক এইজে চলে যায়, তখন তো আলটিমেটলি আমরা ধরে নিই যে তার লাইফটা শেষের দিকে, মিন্স তাকে একটু সাপোর্টিভ কেয়ার, যদি আমরা, দেখা যাবে তার কিডনি ফেল হলে সেটা ঠিক করতে পারবো না, বাট সাপোর্টিভ কিছু ম্যানেজমেন্ট করতে পারবো। তার ইনফেকশন হয়েছে,
সে খেতে পারতেছে না, আমরা তাকে রাইলস টিউব দিয়ে মুখে নল দিয়ে খাওয়াইতে পারবো। আমরা তার একটু আলসার হচ্ছে, এটা একটু ড্রেসিং করতে পারবো। আমরা তার জ্বর আসছে, আমরা প্যারাসিটামল দিয়ে জ্বর কমাবো। আমরা তার নিউট্রিশনের ঘাটতি হয়েছে, একটু নিউট্রিশনাল ব্যালেন্স ডায়েট আমরা তাকে দিতে পারবো। অথবা তার হচ্ছে যে তোমার প্রস্রাবের থলি বড় হয়ে, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে প্রস্রাব আটকে গেছে, আমরা ক্যাথেটার করে দিতে পারবো, প্রস্রাবে নল লাগিয়ে দিতে পারবো। এই যে এরকম মানে সিমটোমেটিক ম্যানেজমেন্ট, সাপোর্টিভ ম্যানেজমেন্ট, জাস্ট কেয়ার নেওয়া। আমরা জানি তার লাইফটা শেষের দিকে, আমরা হয়তো এটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে এখন পারবো না, তার বডি ফিট না, আমরা তার হার্টের এখন রিং পরাইতে পারবো না, আমরা তার স্ট্রোকটা প্রিভেন্ট করতে পারতেছি না, অলরেডি হয়ে গেছে প্যারালাইজড। এই লোকগুলাকে যখন আমরা তার জীবনের শেষ সময়টাতে অনেক বড় বড় পালোয়ান, অনেক বড় বড় রাজনীতিবিদ, অনেক বড় বড় সমাজের উচ্চবিত্ত লোক, শেষ বয়সে এসে যদি তাকে আমরা একটু সাপোর্ট দিই, তাকে একটু টেক কেয়ার করি, আমরা তার রোগ ভালো করতে পারবো না, তাকে ফিরে আনতে পারবো না, তার বয়স ব্যাক করতে পারবো না, বাট তাকে একটু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া, মেন্টাল স্যাটিসফ্যাকশন করা, ফিজিক্যালি হেল্প করা, এই পুরো একটা সিস্টেম বা টিম ওয়ার্ককে বলা হচ্ছে এন্ড অফ লাইফ কেয়ার বা এন্ড লাইফ কেয়ার। ঠিক আছে, বোঝা গেছে? তো এই জিনিসটা আমরা এন্ড স্টেজ অফ লাইফে যখন করি, এই জিনিসটা এখন বিশ্বের মধ্যে খুব আলোচিত একটা টার্ম। কারণ হচ্ছে এখন বিভিন্ন ধরনের জেরিয়াট্রিক হোম বাইর হয়েছে, যেখানে একটা আছে হচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমটা আগে থেকে চলে আসতেছে, এটা সমাজে খুব বাজেভাবে দেখা হয় এবং এটা ঠিক না। এটা দেখা যায় মা বাবাকে নেগলেক্ট করে ওখানে দেওয়া হচ্ছে। আরেকটা বিশেষ করে বাইরের কান্ট্রিগুলোতে তারা এত বেশি প্রফেশনালিজম বা কাজে ব্যস্ত, তাদের সময়ের ব্যাপার আছে, মা বাবাকে টেক কেয়ার করতে পারতেছে না, বা তাকে ফেলেও দিতে পারতেছে না, বৃদ্ধাশ্রমে কেন দিবে? কিন্তু তারা করতেছে কি, তারা সম্মিলিত প্রয়াসে জেরিয়াট্রিক সেন্টার করতেছে, যারা যারা ডিজিজে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে বিভিন্ন ধরনের বয়স্ক ডিজিজ, তাদেরকে করতেছে কি ওখানে ভর্তি রাখতেছে, ভর্তি রেখে তাদেরকে ওখানে প্রাইমারি ম্যানেজমেন্ট করতেছে, বিভিন্ন হেলথ কেয়ার ওয়ার্কার আছে, নার্স আছে, স্টাফ আছে, ডক্টর আছে, ওরা টেক কেয়ার করতেছে, আর ছেলে মেয়েরা ওখানে টাকা দিচ্ছে, ফুড অ্যালাউন্স দিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে, সবকিছু সুন্দর দিচ্ছে। এই জন্য ইন্টারন্যাশনালি এটা খুব আলোড়িত একটা টার্ম, যে এন্ড অফ লাইফ কেয়ারটা আমাদেরকে জানতে হবে, কিভাবে আমরা তাকে হেল্প করব, কি কি তার চিকিৎসা দিব, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে। আমরা একটু দেখি। বলা হচ্ছে এন্ড অফ লাইফ কেয়ার মানে হলো হেলথ কেয়ার। সেটা শুধু তার ফাইনাল শেষ স্টেজে, শেষ জীবনে গিয়ে শুধু ট্রিটমেন্ট করবো এরকম না। এটা মানে হচ্ছে তার শেষ বয়সে যেন সে ভালো থাকে, সেটার জন্য আগে থেকে তাকে একটু ঠিক মতো চেক আপ করা, ডক্টর কাছে নিয়ে যাওয়া, অসুস্থ হলে চিকিৎসা করা, ইনফেকশন হলে ট্রিটমেন্ট করা, হ্যাঁ, প্রগ্রেসিভ ইনকিউরেবল অ্যাডভান্স স্টেজে যাওয়ার আগে তাকে যেন আমরা সুস্থ রাখতে পারি, যেটা সে 60 বছরে হয়তো সেটা যেন আর একটু কম, মানে আর একটু দেরি হয়, আর একটু ভালো হয়, চোখে দেখতেছে না, চশমা লাগালাম, চশমা হচ্ছে না, লেন্স পাল্টাইলাম, হ্যাঁ, ডায়াবেটিস হচ্ছে নিয়ন্ত্রণ করলাম, ইনসুলিন দিলাম, ইসকেমিক স্ট্রোক হয়েছে ট্রিটমেন্ট করলাম, হার্টে ব্লক হয়েছে রিং লাগাইলাম, এরকম যদি আমরা ট্রিটমেন্ট গুলো করে ফেলতে পারি, বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এন্ড অফ লাইফ কেয়ার। বলতে সেই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে। সেটা কিভাবে করতে পারি? ফিজিক্যালি করতে পারি, ইমোশনালি করতে পারি, সোশ্যাল সামাজিক ভাবে করতে পারি, স্পিরিচুয়াল ধর্মীয় ভাবে করতে পারি। এরকম পুরা তাকে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল প্রতিটা সেক্টর কভার করে যদি প্রত্যেকটা সাপোর্ট একটা লোককে বৃদ্ধ বয়সে আমরা দিই, সেটাকে বলা হচ্ছে এন্ড অফ লাইফ কেয়ার। সেটা বিশেষ করে কি রকম হতে পারে? প্যালিয়েটিভ কেয়ার হতে পারে। প্যালিয়েটিভ কেয়ার মানে কি? প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে আমি তার কিডনি ফেল হয়েছে, আমি জানি কিডনিটা ভালো হবে না, বাট কিডনি ফেল হওয়ার কারণে তার প্রস্রাব বেশি প্রস্রাব হচ্ছে না, তো আমরা তাকে একটু ওষুধ দিব প্রস্রাব হওয়ার জন্য। প্রস্রাব হচ্ছে আটকে গেছে, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, আমি অপারেশন করার মতো তার কন্ডিশনে নেই, আমরা ক্যাথেটার করে দিয়ে প্রস্রাবটা বের করে দিলাম। হার্ট ফেলিওর হয়েছে, হার্ট পাল্টানো যাচ্ছে না, কিন্তু হার্ট ফেলিওরের জন্য প্রেশার বেড়ে যাচ্ছে, ট্রিটমেন্ট দিলাম। হার্ট ফেলিওরের কারণে পায়ে পানি আসতেছে, ট্রিটমেন্ট দিলাম। সে দেখা গেছে যে প্রেশার বেড়ে যাওয়ার কারণে স্ট্রোক করছে, হাত পা প্যারালাইজ, আমি হাত পায়ের মধ্যে ফিজিওথেরাপি দিলাম। এই যে মানে লক্ষণের চিকিৎসা করা, বাট ওই ডিজিজটা ভালো হবে না, এগুলাকে বলা হয় প্যালিয়েটিভ কেয়ার। সাপোর্টিভ কেয়ার কি? সেম কাছাকাছি, জ্বর হচ্ছে একটু গায়ে পট্টি দেওয়া, স্পঞ্জিং করা, প্যারাসিটামল দেওয়া, ঠিক আছে, টাকা নাই একটু টাকা পয়সা দেওয়া, তারপর হচ্ছে তোমার পরিবারের সবার আর্থিক অবস্থা শোচনীয়, বাসা নাই, বাড়ি বেঁধে দেওয়া, এরকম টুকটাক এই সাপোর্টিভ কেয়ার গুলো আমরা এন্ড অফ লাইফ কেয়ারের মধ্যে পড়ে। এখন আসো, প্যালিয়েটিভ কেয়ার নিয়ে একটু ইন্টারন্যাশনালি বেশ আলোড়ন তৈরি হয়েছে, কারণ প্যালিয়েটিভ কেয়ারটাই হচ্ছে দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাসায় দিতে পারি না, কষ্ট হয়ে যায়। প্যালিয়েটিভ কেয়ার মানে বললাম যে ডিজিজ হয়েছে কিন্তু এই ডিজিজটা ভালো হবে না,
কিন্তু এই ডিজিজের যে লক্ষণগুলো আছে টুকটাক যদি একটু চিকিৎসা দেওয়া যায় হয়তো সে ভালো থাকবে, 2 বছর বাঁচার জায়গায় 3 বছর বাঁচবে হায়াত মত আল্লাহ হাতে। বাট লাইফ এক্সপেক্টেন্সিটা একটু বাড়াই দেওয়া। ক্যান্সার হয়েছে, কার্সিনোমা স্টমাক, পাকস্থলীর ক্যান্সার, জানি 6 মাস পরেই মারা যাবে, তারপরেও তাকে আমরা একটু অপারেশন করে তার স্টমাক যতটুকু ক্যান্সারাইজ আছে সেটা কেটে ফেললাম, কাটার পরে ইন্টেস্টাইনের সাথে আমরা জোড়া দিয়ে দিলাম ইসোফেগাসের। এবার যদি সে 6 মাস বাঁচতো সেখানে হয়তো সে 1 বছর একটু খেয়ে দিয়ে বাঁচবে। এই যে লাইফ অফ এক্সপেক্টেন্সি, লাইফের এক্সপেক্টেন্সিটা তুমি বাড়াই দিলা, এটাই প্যালিয়েটিভ কেয়ার। কিন্তু তার ক্যান্সার ভালো হয় নাই, ভালো হবে না, কিন্তু তার কিছুটা লাইফের এক্সপেক্টেন্সি বাড়ছে, 6 মাসের জায়গায় 1 বছর সে বাঁচবে হয়তো, আল্লাহ বাঁচায় রাখলে 2 বছর বাঁচবে, কিন্তু আলটিমেটলি ডেথ। হ্যাঁ, রেনাল ফেইলর, তুমি জানো যে ক্রিয়েটিনিন 10-12 হয়ে গেছে, তুমি জানো তার প্রস্রাব প্রডিউস হচ্ছে না, যে কোনো সময় সে মারা যেতে পারে। তুমি করলা কি কিডনি ট্রান্সপ্লান্ট করে দিলা, মাশাআল্লাহ, হয়তো আরেকটা কিডনি পাইলে যে হয়তো আস্তে আস্তে সে কিছুদিন বেঁচে থাকতে পারে। অথবা মনে হচ্ছে তুমি ডায়ালাইসিস শুরু করলা, ডায়ালাইসিস করতে করতে ক্রিয়েটিনিন একটু ভালো হলে একটু প্রস্রাব হয়, একটু বডিতে পানি জমছে, ওগুলো বের হয়ে যায়, ভালো লাগে, বমিটা বন্ধ হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসে। এভাবে 2-3-4 মাস ডায়ালাইসিস করলে হয়তো সে 1 বছর বাঁচবে, যেটা 3 মাসে মারা যাইতো। এইভাবে বিভিন্ন ধরনের ইনকিউরেবল ডিজিজের জন্য যে লক্ষণগুলো সাপোর্টিভ যখন ম্যানেজমেন্ট দিব, তো ডিজিজ পুরো ভালো হবে না জেনেও দিস ইজ কল প্যালিয়েটিভ কেয়ার। এটা কিন্তু তুমি বাসায় কি ডায়ালাইসিস দিতে পারবা, তুমি বাসায় কি ফিজিওথেরাপি দিতে পারবা, তুমি বাসায় কি ক্যাথেটার করে প্রস্রাব বের করতে পারবা, বাসায় কি এনজিটিউব নাকে নল দিয়ে খাওয়াইতে পারবা? পসিবল, বাট ইটস টাফ। তার পিছনে ঘা হয়ে গেছে শুয়ে থাকতে থাকতে, সে তো প্যারালাইজ উঠতে পারে না, এগুলো ড্রেসিং করা সম্ভব? রেগুলার ইনসুলিন মানে ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব? এই জন্য বিশ্বে বলা হচ্ছে যে এরকম ডিজিজ আক্রান্ত বয়স্ক রোগীদের জন্য আমরা একটা সেন্টার করবো, দিস কল প্যালিয়েটিভ কেয়ার সেন্টার বা এন্ড লাইফ কেয়ার সেন্টার বা জেরিয়াট্রিক সেন্টার। ওখানে ওদেরকে আমরা টাকা পয়সা দিয়ে ওখানে হেলথ কেয়ার প্রোভাইডার, নার্স, ফিজিওথেরাপিস্ট, ডক্টর, এভরিথিং একটা টিম ওয়ার্ক রেখে তাদের কেয়ার নিব, যেটা ডাব্লিউএইচও অ্যাকসেপ্ট করছে এবং স্পেসিফিক ডাব্লিউএইচও একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা গাইডলাইন দিয়ে দিছে। এভাবে এভাবে আপনারা করবেন, ম্যানেজ করলে তাহলে তাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে, আরামায়েশে থাকবে, মানসিক, ফিজিক্যাল, ইমোশনাল সাপোর্ট পাবে। দিস আর কল প্যালিয়েটিভ কেয়ার। এই যে এখানে বলা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ একটু ইমপ্রুভমেন্ট করা, ফ্যামিলির মানুষের যে সমস্যা হচ্ছে এগুলো একটু হেল্প করা, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, সোশ্যালি, বিভিন্নভাবে। তো বলা হচ্ছে এই জিনিসটা প্রতি বছর বলা হচ্ছে আপনার প্রায় 40 মিলিয়ন পিপল বিশ্বের মধ্যে এই প্যালিয়েটিভ কেয়ারের আওতায় আসতেছে। দিন যত যাচ্ছে মানুষের বয়স বাড়তেছে, হায়াত বাড়তেছে, হায়াত বাড়তেছে না, হায়াত কমতেছে, বয়স বাড়তেছে, মৃত্যুর দিকে যাচ্ছে। তাহলে প্রতি এক এক কিছু একদিন পর পরেই তো মানুষ দেখা যাচ্ছে জেরিয়াট্রিক এইজে চলে যাচ্ছে। ডে বাই ডে এই প্যালিয়েটিভ কেয়ারের নিড, একটু বয়স্কদের একটু যত্ন, একটু সেবা, এই জিনিসটার জন্য কি হচ্ছে, মানে দিন দিন কি হচ্ছে, চাহিদা বাড়তেছে। বলা হচ্ছে বিশ্বের মধ্যে প্রায় 14% লোক বর্তমানে আহ, কি হচ্ছে এই প্যালিয়েটিভ কেয়ারটা নিচ্ছে বিভিন্ন দেশে। তার মানে এটা কিন্তু এখন অনেক কম। এখানে বলা হচ্ছে তোমার কি কি প্যালিয়েটিভ কেয়ারের ভিতরে রাখতে হবে। একটা ন্যাশনাল পলিসি থাকতে হবে যে আমি আমার দেশের বয়স্ক যারা থাকবে এদেরকে কিভাবে আমি কেয়ার নিতে পারি। তারা দেশের জন্য এতদিন অনেক করছে, একটা ন্যাশনাল পলিসি থাকতে হবে, ন্যাশনাল বিভিন্ন প্রোগ্রাম থাকতে হবে, যেমন বয়স্ক ভাতা দান করা, ঠিক আছে, বিধবা ভাতা দান করার মতো দেখবা বয়স্ক ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতার মধ্যে চাল দেওয়া হয়, ডাল দেওয়া হয়, টাকা দেওয়া হয়, বিভিন্ন ফ্রি ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে রিসোর্সেস, এরকম যা গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের জন্য সম্পদ বাজেট বরাদ্দ থাকতে হবে এবং এদেরকে ওভাবে হেল্প নেওয়ার জন্য ট্রেনিং দিতে হবে যারা হেলথ কেয়ার প্রফেশনাল আছে, লাইক ডক্টর, নার্স, ওয়ার্ড বয়, আয়া, এটসেট্রা। এবং গ্লোবালি বৈশ্বিকভাবেও দেখা যাচ্ছে এইরকম কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজে বয়স্ক যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে কি করতে হবে, গ্লোবালিও একটা পলিসি থাকতে হবে, যেটা অলরেডি ডাব্লিউএইচও এর মধ্যে আছে। তুমি যদি আর্লি ডেলিভারি দাও, তুমি যদি আর্লি কেয়ার নাও, তুমি যদি আর্লি যদি তোমার কি করো মানে তার যত্ন নেওয়া শুরু করো, তাহলে সে খুব দ্রুত আরোগ্য লাভ করবে, তার মোটামুটি হসপিটালের থাকার ডে কমে আসবে, তার ইমপ্রুভমেন্ট হবে এবং ফিজিক্যালি সে ফিট হবে। এই জন্য যেই দেশে যত বেশি ভালো গাইডলাইন দিয়ে এই জিনিসগুলো তৈরি থাকবে, যে দেশে যত বেশি ভালো প্রোগ্রাম এরকম চালু থাকবে, যে দেশে যত বেশি বাজেট বরাদ্দ থাকবে, তাদের দেশে এই সমস্ত বয়স্করা বেশি ভালো থাকবে।
তারা দেখা যাবে একটু অসুখ হলে হসপিটালে যেতে যাচ্ছে, তাদের জন্য একটু অ্যাম্বুলেন্স রেডি রাখা, তাদের জন্য ডাক্তার হসপিটাল আলাদা রাখা, এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের ট্রিটমেন্ট সব সাপ্লাই দেয়া, ফুড সাপ্লাই দেয়া, তাদের জন্য থাকার ব্যবস্থা করা, এগুলো যদি পুরোটা একটা টিম ওয়ার্ক গভর্নমেন্ট থেকে থাকে, তাহলে বলা হচ্ছে এটা খুব মানে তাদের হেলথ সার্ভিসে ভালো ইমপ্রুভমেন্ট হবে। তো বলা হচ্ছে এই প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে এটা কি ইটস এ টিম ওয়ার্ক। স্যাররা প্রশ্ন করে এখানে কারা কারা থাকবে, স্যার ফিজিশিয়ানরা থাকতে হবে, এখানে নার্সিং করার জন্য নার্স থাকতে হবে, সাপোর্টিভ ওয়ার্কারের মধ্যে ওয়ার্ড বয় থাকবে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন স্টাফ থাকবে, বিভিন্ন প্যারামেডিক্স এর মধ্যে বিভিন্ন প্যারামেডিক্স এর লোকজন থাকবে, ফার্মাসিস্ট থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে, যারা প্যারালাইসিস আছে, মাসল ইনজুরি আছে, হাঁটতে পারছে না, ডিসেবিলিটি, তাদের জন্য ফিজিওথেরাপিস্ট লাগবে, বিভিন্ন ভলান্টিয়ার হেলথ কেয়ার ওয়ার্কার লাগবে, যারা বিভিন্ন এলাকায়, বিভিন্ন সমাজে, বিভিন্ন এরিয়া থানায় তারা দৌড়াবে, তারা টালি করবে, লিস্ট করবে, বয়স্কদের তালিকা করে করে তাদেরকে এরকম হেলথ কেয়ার প্রোভাইডার সেন্টারে এনে চিকিৎসা করবে, ডাটা রাখবে, এরকম ভলান্টিয়ার থাকতে হবে। এই হোল সাথে সাথে ওই ব্যক্তির ফ্যামিলিও একটু সাপোর্ট লাগবে, রিলেটিভসদেরও সাপোর্ট লাগবে। এই টোটাল টিম ওয়ার্কের মাধ্যমে এই প্যালিয়েটিভ কেয়ারটা আমরা দিয়ে থাকি। এখন কি কি প্রিন্সিপাল আছে এই প্যালিয়েটিভ কেয়ারের, কি কি সমস্যা আছে, কি কি বার্ডেন এই কেয়ার দিতে গিয়ে হচ্ছে, এবং কতটুকু পর্যন্ত আমরা আসলে সার্ভিস দিচ্ছি, এই বিষয়গুলো আরো ডিটেইলস আমরা পরে আলোচনা করব। আপাতত আমাদের এতটুকুই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আমরা তোমাদের বললাম। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? শুনতে পাচ্ছ তোমরা, না সব ঘুমায় গেছো? স্যার শুনতেছি স্যার। আচ্ছা শুনতেছি স্যার। ওকে, তো আমরা তাহলে আহ, মোটামুটি আমাদের সেকেন্ড টার্মের যে টপিকস গুলো ছিল এর মধ্যে উইপনের মধ্যে ওনস, তারপর ওনসের মধ্যে হার্ট ইনজুরি, গ্রিভাস হার্ট, ইনসাইড ডাউন ইনসাইড লুকিং অন, ব্রুইশ অ্যাব্রেশন, লেসারেশন, এরকম পরে হচ্ছে তোমার পাংচার, এগুলো অলরেডি ডিসকাশন হয়ে গেছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে ফায়ার আর্মস ছিল, সেগুলো হয়ে গেছে। এরপরে হচ্ছে যে তোমার আমরা পরবর্তীতে আসলাম হচ্ছে প্রেগন্যান্সি, ডেলিভারি, অ্যাবর্শন, এরপর হচ্ছে তোমার এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এরকম যা যা ছিল আলোচনা করে ফেলছি। এরপরে গিয়ে আমরা আলোচনা করলাম হলো সাইকচুয়াল অফেন্স, ডিফেন্স, মনে হয় সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, সাইকিয়াট্রি হয়তো কিছু আলোচনা করছে, ওগুলা গেল। এরপরে আজকে আমরা যেগুলো টুকটাক ছিল, চাইল্ড অ্যাবিউজ সিনড্রোম আর ব্যাটার বেবি সিনড্রোম, মানসুসান সিনড্রোম, এগুলো নিয়ে আলোচনা করলাম, এবং সাথে হলো এন্ড অফ লাইফ কেয়ার নিয়ে একটু ধারণা দিলাম, এগুলো নিয়ে আরো আলোচনা হবে। তো এই টপিকস গুলোর মধ্য দিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কার্ড রয়ে গেছে, সেটা হচ্ছে টক্সিকোলজি। টক্সিকোলজি ইটসেলফ এ বিগ কার্ড, ওটাতে আমাদের পয়জন টেবিলে থাকে, আমাদের কাছে এগুলো ল্যাবে আছে। এখানে অ্যাসিড আছে, এরপর হচ্ছে তোমার বিভিন্ন মেটালিক পয়জন, আর্সেনিক আছে, লেড আছে, তারপরে হচ্ছে তোমার কপার সালফেট আছে। এরপরে বিভিন্ন স্ট্রিট পয়জনের মধ্যে আমাদের কাছে ধাতুরা সিডস আছে, ধাতুরা তারপর হচ্ছে ধাতুরার ফ্রুটস আছে, আমাদের কাছে গাঞ্জা যেটা আমরা বলি যে নাক্স ভূমিকা, সরি ক্যানাবিস ইন্ডিকা আছে, তারপর হচ্ছে আমাদের ইয়েলো ওলিয়েন্ডারের মনে হয় কিছু ইয়া ছিল, দেখতে হবে। এরপরে আমাদের কেরোসিন কেমিক্যালের মধ্যে এগুলো আমাদের কাছে আছে, এগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে পড়াবো। টক্সিকোলজি এটা আলাদা পার্ট থাকবে, আলাদা বোর্ড থাকবে, ওটা দিয়ে পরীক্ষা শুরু হবে, যেটা অলরেডি একটা বলছি যে উইপন দিয়ে হবে। উইপন গুলা যদিও তোমাদের একটু প্র্যাকটিক্যালি যদি হাতে নিয়ে দেখানো যেত, এগুলো পরীক্ষার আগে হয়তো আস্তে আস্তে আরো সময় পরিবেশ ভালো হলে ইনশাল্লাহ হবে। আমি যতটুকু শুনছি তোমাদের 15 তারিখের পর থেকে হয়তো আজকের পরে ক্লাস আর নেই, 15 তারিখ থেকে মনে হয় তোমরা আগের পেজে ফিরে যাবা, লাইক দ্যাট। তো আপাতত আমাদের যেটা সিদ্ধান্ত হয় ভাবে আমরা আগাবো। আজকে পর্যন্ত আমাদের সেকেন্ড টার্মের শিডিউল অনুযায়ী আমরা প্রায় শেষ করলাম, একটা দুইটা কার্ড, আর একটা কার্ড টক্সিকোলজি রয়ে গেছে, এটা আমরা আস্তে আস্তে শেষ করব অ্যাকর্ডিং টু শিডিউল এন্ড দ্য পারমিশন অর রুটিন ফ্রম দ্য প্রিন্সিপাল।
স্যার তোমাদের- আমাদের যে রুটিনটা দিছিল স্যার ওখানে তো স্যার 15 তারিখ আইটেম লিখে রাখছে, তাহলে কি স্যার ওটা হবে না স্যার? সেটা তো আর জানি না 15 তারিখ স্যার তোমাদের ফরেনসিক এ লেখা আছে শুধু স্যার আইটেম। 15 স্যার আপনাদেরকে কি তারিখে জানাইছে? কি হবে? 15 তারিখটাই তোমাদের এমনি কি হবে? স্যার আমাদেরকে তো জানানো হয়েছিল পারভেজ স্যার যে কি আমরা ফার্স্ট ফেজে ফিরে যাব। কিভাবে ফিরে যাবা? মানে স্যার সেকেন্ড এটার ফেজ জন্য অফ হয়ে যাবে স্যার, অনলি শুধু আয়োজন ফার্স্ট করা ফেজে হবে। রিভিউ ক্লাসগুলো চলবে। আচ্ছা ঠিক আছে, যদি স্যার বলে থাকেন সিদ্ধান্ত হয়ে থাকে ওভাবে হবে, ঠিক আছে। যদি ওরকম ডিসিশন হয় স্যারের সাথে, স্যার আমাকে বলছেন ওরকম ডিসিশন হলে ওভাবে হবে। আর যদি ডিসিশন ওটা ফিক্স না থাকে তাহলে শিডিউল অনুযায়ী চলতে থাকবে। কালকে রিদওয়ান স্যার আসবেন মনে হয়, জানি না।